আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দর্শক আমার গতকালকের ভিডিওর মতোই খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। এখন গতকালকে আমি কনফিউশনে ছিলাম, কারণ গতকালকে আমার কাছে এই বিষয়গুলোও ছিল, কিন্তু আমার কাছে এই বিষয়গুলোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল গতকালকের বিষয়টা। এই কারণে আমি গতকালকে এই বিষয়গুলো স্কিপ করে সেই ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে এই কারণে এই ভিডিওগুলো পাশাপাশি আরও এই নতুন যুক্ত কিছু ইনফরমেশন দিয়ে আমি ভিডিওটা আজকে মেক করছি। তো আমার আজকের ভিডিও আপনারা কী কী দেখবেন দর্শক? প্রথমেই যেটা দেখবেন, তিশার লুচ্চামির শেষ সীমা লঙ্ঘন কিভাবে তিশা করেছে। 14 পুরুষের সাথে তিশা কিভাবে করে টাঙ্কিবাজি করছিল, ছেঁচড়ামি করছিল, তাও তার ছেলে থেকে একটু বয়স্ক কিছু ছেলেদের সাথে। আমি আপনাদেরকে সেটা নমুনা দেখাবো। শুধু তাই না, যে পারুল খালাকে বাপ্পি মা মা বলে কান্দাকাটি করেছিল, ঠিক আছে, ন্যাকা কান্না কেঁদেছিল, সেই পারুল খালার উপরই বাপ্পি এখন বিরক্ত, তিক্ত, সেটাও দেখাবো। সাকিব তাবিয়ার সাথে কি পরিমাণ একটা নাইনসাফি কাজ, অর্থাৎ একটা পাষাণ হৃদয়ের কাজ করেছে, সেটাও থাকছে। শুধু তাই নয় দর্শক, পাপিয়ার জামাইয়ের সাথে তিশার যে ইটিস পিটিস, পাপিয়ার গোপন অঙ্গে পাপিয়ার জামাইয়ের গোপন অঙ্গের কাছে তিশা একদম মুখ নিয়ে চলে যাওয়া কতটা সমীচীন হয়েছে সেটাও আমি প্রশ্ন করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বিষয়টা নিয়ে আমি আজকে জানাবো, সেটা গতকালকের বিষয়ের কিছু না বলা কথা স্কিপ হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরবো। আর কিছু কমেন্ট, আজকে হাই ভোল্টেজ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে শোনাবো। তো দর্শক, আমার আজকে এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো আশা করবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি আগে কিছু কমেন্ট পড়ব। কমেন্টগুলো পড়ার পর তারপরে আমি আমার ভিডিওর মূল কথাতে আসব। তো চলুন সে কমেন্টগুলো আগে দেখে আসা যাক। প্রথম কমেন্ট, এখানে খুরশিদা হক, এই আপুটা বলেছেন, ভাইয়া আমি আপনার রেগুলার ভিডিও দেখার দর্শক একজন, দুই একটা পয়েন্ট আপনাকে না জানালেই না। নাম্বার 1, পদ্মাচর থেকে বাপ্পি কাঁদতে কাঁদতে তুহিনকে বলেছিল দরকার হলে সে ফ্রিজিং গাড়িতে রেখে দিবে যতক্ষণ না তার বোন পৌঁছায় দেশে, সে জায়গায় ফাতেহা না বলে দিয়েছিল। পয়েন্ট নাম্বার 2, মিতু প্রথম দিনই বলেছিল টিকিট পাওয়া যায়নি বলে ফাতেহা ভাবি যেতে পারলো না। পয়েন্ট নাম্বার 3, আরেক বেস্ট ফ্রেন্ড রাশেদা, যার ভ্লগ রাশেদার দিনলিপি, তিনিও বলেছিলেন ফাতেহা ভাবি টিকিট পেল না বলে যেতে পারেনি। খুবই ফানি ছিল এই এক্সকিউজগুলো ভাইয়া। সুদূর আমেরিকা থেকে ছুটে আসে প্রিয়জন হারানোর সংবাদে, আর এত বাড়ির কাছের দেশ, 3.5 ঘন্টার ফ্লাইট, আর কতগুলো ফ্লাইট প্রতিদিন যাওয়া আসা করে মালয়েশিয়া টু ঢাকা। মালয়েশিয়ান এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ইউনাইটেড এয়ারলাইন্স, মালিন্দা এয়ারলাইন্স, এয়ার এশিয়া, কোনো ইভেন্টও ছিল না তখন যে একটা টিকিট পাওয়া যাবে না। দরকার হলে বিজনেস ক্লাসে আসতো, যে ক্লাস অলমোস্ট ফাঁকা থাকে, জীবনে অনেক টাকা বানাতে পারবে। কিভাবে পারলো এত কাছের দেশে থেকেও আসলো না স্বনামধন্য ফাতেহা? আমি একবার আপনাকে বলেছিলাম, লিখেছিলাম যে এই পরিবারের যারা আছে তাদের কাউরই ভিডিও আমি দেখি না, আর টোটালি এদের ডিলিট করে দিয়েছি আমার মোবাইল থেকে। আপনার ভিডিও শুনলেই যথেষ্ট মনে করি। ফাতেহা যে কত বড় মাপের বাটপার, মালয়েশিয়াতে তো শুধু ফাতেহা একাই বাস করে না, সর্বগুণে গুণান্বিত না বলে আজ বলি সর্বগুণে কলুষিত মহিলা একজন। ঠিক আছে, তারপর আপু লিখেছে যে বাটপার ওদের পরিবারের প্রত্যেকটা মানুষই। পয়েন্ট নাম্বার, আচ্ছা যাই হোক, পরবর্তী যে কমেন্ট সেটা হচ্ছে রোকসানা আক্তার আপুর। উনি আমার একজন রেগুলার ভিউয়ার্স। তো আপু বলেছে, ভাইয়া তানও বলেছে আজকে আমি তানজিলাদের বাসায় যাব না, 12 দিন থেকে আসছি। এতেই বোঝা যায় বাপ্পি ওর বাপের কাছে পদ্মাচর গিয়েছিল, করিম ব্যাপারীর কাছে। বাপ্পি যদি আপন খালা থাকা সত্ত্বেও পারুল বুয়াকে মা বলে, করিম ব্যাপারী তাহলে ওর বাপ লাগে। এক্স্যাক্টলি, যেই খালার বাসায় বাপ্পির মা প্রতিদিন যেত বিকেলে, ভাইয়া নাজমা বেগম খেয়াল করবেন বাড়িটা পর্যন্ত বোনের ডিজাইনে বানাইছে। বড় খালা, খালাতো ভাই বাপ্পি, বাদাইম্মা যখন কোনো খোঁজ খবর
টাকা দিত না, যে কোনো কাজ বোনের বড় ছেলে করত। এটা নাজমা বেগম নিজে বলেছে। সে ভাইয়েরও চ্যানেল ছিল, কিন্তু তিশাদের জন্য বেশি দিন টিকতে পারে নাই। তাকে অনেক উচিত প্রশ্ন দর্শকরা করত, যেটা ওনার লুঙ্গি খুলে যায়। তাই যতটুকু মান সম্মান ছিল কেটে পড়েছে। স্বর্ণার বাবা হলো বাপ্পির আপন খালাতো ভাই। আশা করি দর্শক আপনারা চিনতে পারছেন যে আপু আসলে কার কথা বলছে। জি, আমরা তার কথাই ভাবছিলাম। তো পরবর্তী যে কমেন্ট সেটা করেছে কেয়া রহমান আপু। তিনি বলেছেন, না ভাই, আপনি সত্যি কথা বলেছেন, আমি এই ভিডিওটা দেখেছিলাম। ভাইয়া, শাহিন তার মায়ের সাথে কথা বলতেছে, তার মা তার ওয়াইফের সাথে কথা বলতেছে। আমি অপেক্ষা ছিলাম কখন আপনি এই ভিডিওটা নিয়ে আসবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। তো খেয়াল করে দেখুন দর্শক, আমার গতকালকের ভিডিওটা কিন্তু আসলে আমার প্রত্যেকটা দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। হ্যাঁ, এখন একটা সমস্যা আছে। আপনারা খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে দর্শক, প্রায় গত 2 সপ্তাহ ধরে বা মোটামুটি রমজানের শেষ দিকগুলোতে আমার নিজের ইরেগুলারিটি মেনটেন করার জন্য, এবং যেহেতু রেগুলার ভিডিও দিতাম না, রমজান মাস জুড়ে আমি খুব বেশি পরিমাণে অনিয়মিত ছিলাম, যার কারণে আমার ভিউটা আবার সেই আগের মতো নিচে নেমে গেছে। নাহলে কিন্তু মোটামুটি ভিডিও দিলে আমার 5-6 হাজার কখনো এরকম ভিউ বা তার চেয়ে কম বেশি হয়। তো ইট ডাজ নট বিগ ডিল, আমার কাছে সেটা কোনো ইস্যু না। বাট আমি খুব করে চাচ্ছিলাম আমার গতকালকের ভিডিওটা আসলে বেশি মানুষের কাছে পৌঁছাক। অন্যান্য ভিডিওটা বেশি মানুষের কাছে না পৌঁছালে আমার এত বেশি চিন্তা বা সমস্যার কারণ ছিল না। তার কারণটা আপনারা গতকালকে আমার ভিডিওর কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন। আমি মনে প্রাণে চাচ্ছিলাম আমার গতকালের ভিডিওটা যত বেশি মানুষ দেখবে, বাপ্পি এবং তিশার মুখোশ তত বেশি উন্মোচিত হবে। তারপর হ্যাঁ, একটা কথা বলবো, আগের গত কয়েকটা দিনের তুলনায় গতকালকে হালকা পাতলা অল্প স্বল্প একটু বেশি ভিউ হয়েছে। তাও সেটা বেশি বলবো না, কারণ আমি মনে করি আরও বেশি হওয়া উচিত। এজন্য আমি আপনাদের কাছে বলবো দর্শক, যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ গতকালকে বাপ্পি তিশা যে পদ্মা চড়ে গিয়েছিল সেই জিনিসটার আমি প্রমাণ দিয়েছি একদম ভিডিও ফুটেজ সহকারে, আপনারা সবাই দেখে নিতে পারেন। তো আমি জানি না আমার এই ভিডিও পর আপনারা কজন বাপ্পি তিশাকে কমেন্ট করেছেন, বাট এটা নিয়ে বাপ্পি তিশাকে আসলে জেরার মুখে ফালানো উচিত যে আপনি পদ্মা চড়ে নাকি যাননি। তাহলে এখন আপনার ভাই, আপনার মা তিশাকে আর কি বলতে পারেন যে কিভাবে তারা তো স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে আপনারা গিয়েছেন, তাহলে কেন স্বীকারোক্তি তারা দিল? আপনি যদি না যেয়ে থাকেন, তার মানে আপনি গিয়েছেন, মিথ্যা কথা কেন বলছেন? যেই পদ্মা চরে যাওয়ার জন্য বাপ্পি তার মাকে হারালো, বাপ্পি আবার সেই পদ্মা চড়ে পালিয়ে গেল। এই চাইতে নোংরা মানসিকতার জিনিস আর কি হতে পারে দর্শক? আপনাদের কাছেই আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। আর এই সমস্ত সত্যের পেছনে দর্শক গতকালকে অবশ্যই সত্যের যাওয়া হয়েছে, এবং পাশাপাশি তারকতার গল্প কিন্তু তার যে ভিত্তিটা, সে বেসটা কিন্তু স্থাপন করতে পেরেছে। এই কথাটা আমি কেন বারবার বলছি যে দর্শক জানেন, আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটার, তো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস রেডি করে জোগাড় করে তারপর আপনাদের কাছে নিয়ে আসি। সো আমি জানি যে এই জায়গাটার পেন কতটুকু, বা এটা খোঁজ করতে কতটুকু শ্রম দিতে হয়, বা একটা ভিডিও দেওয়ার সময় কতটুকু মানে কষ্ট হলেও আপনাদের জন্য ভয়েসটা দিতে হয়, সেটা ঠিক আছে। তো এটার থেকে বড় বিষয়, যখন একটা জিনিস আমি নিজে জানি, আমার নিজের কাছে স্বচক্ষে প্রমাণ আছে, আমি দেখতে পারছি, বাট আমি আপনাদের কাছে সেই সমস্ত প্রমাণ উপস্থাপন করতে পারছি না কিছু রেস্ট্রিকশনের জন্য, বাট আমি জানি এটাই সত্য। জানার পরেও যখন দেখব গুটি কয়েকজন মানুষ সেটা নিয়ে হাসি তামাশা করছে, বা সেটাকে আসলে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন আমি কিন্তু খুব করে যাবো সত্য প্রমাণ করতে। এবং গতকালকে সেই দিনটা ছিল, এবং আমি মনে করি আমি তারকাদের গল্পের যে বিশ্বাসের জায়গাটা আমি এত বছর ধরে রেখেছিলাম, সেটা আমি আবারও যে ধরে রাখতে পেরেছি, সেটার প্রমাণটা আমি আপনাদেরকে দিয়েছি, এবং আমি মনে করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এবং যেহেতু আমি এটা আপনাদেরকে জানাতে পেরেছি বা বোঝাতে পেরেছি, আশা করবো আগাম ভবিষ্যতে যখন আমি আবার এরকম কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই সময় অবশ্যই আপনারা কোনো প্রশ্ন করবেন না, জাস্ট অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, তারকাদের গল্প কোনো দিন আপনাদের বিশ্বাস নিয়ে খেলা করেনি এবং বিশ্বাস নিয়ে খেলা করবে না। আপনারা খেয়াল করে দেখুন না আমার অতীত ইতিহাসটা দর্শক। যেবার আমি আপনাদেরকে সবার আগে বলছিলাম একা মানুষ, আমি বারবার বলে যাচ্ছিলাম তানজিলা তার শাশুড়ির দেনা পাওনা শোধ করেছে দর্শক, শোধ করেছে, তখন কোনো প্রমাণ ছিল না। কিন্তু তার 2 মাস পর আপনারা দেখলেন তানজিলা নিজেই ভিডিওতে এসে বললো আমি আমার শাশুড়ি মায়ের অনেক দেনা পাওনা শোধ করেছি। দেখুন, অথচ আমি যখন এই কথাগুলো বলছিলাম আপনারা গুটি কয়েকজন মানুষ হাসি তামাশা করছিলেন। আমি আপনাদেরকে সবার আগে বলেছিলাম
তানজিলা এইচএসিতে কী রেজাল্ট করেছে, অনেকে অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশান দিচ্ছিল, ফেল করেছে, এই করেছে, সেই করেছে, বাট আমি আপনাদেরকে তানজিলা কোন গ্রেড পেয়েছে, কতটুকু কী করেছে, কী পাস করেছে, কী রেজাল্ট করেছে, সব কিছু বের করে দিয়েছি। শুধু এগুলো তো নমুনা মাত্র। এই যে তিশা বাপ্পির যে অতীত ইতিহাস, আজকে এত কিছু জানলেন, কিভাবে জানলেন সেটার গল্প আর বলতে যাব না, আশা করি এগুলো সবাই জানেন। সো আজকে এতগুলো বছর ধরে আছি, আপনাদের বিশ্বাসের জায়গাটা যদি ধরে না রাখতাম পারতাম, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখতেন না, এত ভরসা নিয়ে ভিডিওটা কখনোই দেখতেন না। সেটাই চাবো যে আপনাদের ভরসার জায়গাটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করব। সো আপনারাও চেষ্টা করবেন যে আমার কথাগুলো দর্শক বিশ্বাস নিয়ে রাখার। অনেক সময় আমি এমন কথা হবে যে প্রমাণ দিব না, বাট আপনারা বুঝবেন যে আমি কোনো একটা কারণে প্রমাণটা দিচ্ছি না, কারণ আমি সেই প্রমাণ দিলে তাহলে আর কোনোদিন পরবর্তীতে ভিডিও দিতে পারবো না। এই জন্য দর্শক চেষ্টা করবেন যেন আমার এই কথাগুলো বিশ্বাসের জায়গাটা যেন আপনারা ধরে রাখতে পারেন, এবং আমি চেষ্টা করবো সবসময় আপনাদের আপ টু দ্য মার্ক ওরকম বিষয় দেখানোর জন্য। যাই হোক, তো আজকে দর্শক একটা একটা করে বলেছিলাম যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, তার মধ্যে অলরেডি কিছু কমেন্টের পোর্শন ছিল, যেগুলো কমেন্টগুলো আমি শুরুতে পড়ে শুনেছি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল আপনাদের জন্য। এখন আমি আসি আমার ভিডিওর মূল বিষয়তে। যেমন প্রথমে আমি বলবো তিশার লুচ্চামি নিয়ে। লুচ্চামি জানেন মানে তো জানেন দর্শক, লুচ্চামি মানে মানে ফষ্টি নষ্টি করা আর কি, ঠিক আছে। তিশা এখন কোথায় আছে, তিশার লোকেশনটা কি? তিশার লোকেশন হচ্ছে সে এখন সালমার বাপের বাড়িতে আছে সম্ভবত। হ্যাঁ, সালমা মানে তো জানেন তানজিলার শাশুড়ি, তানজিলার শাশুড়ির রিলেটিভের বাসায়, মানে তার নিজের আত্মীয়ের বাসায় আছে। চিন্তা করুন, তিশা তানজিলার শ্বশুর বাড়িতেও নেই, তিশা তানজিলার শাশুড়ির নিজের মানে আপন বাড়িতে গিয়েছে। তাহলে চিন্তা করুন কত দূরে মানে রিলেটিভের বাসা। তো ওটা নিয়ে আমার মাথা ঘামানো নেই, যেখানেই যাক। বাট সমস্যাটা যখন যাচ্ছিল তখন হয়েছে। তিশা, সে, তারপরে সালমা, তারপরে তানজিলার চাচি শাশুড়ি, তারা একটা অটোতে করে, কুষ্টিয়াতে ওগুলোকে কী বলে আসলে, রিক্সা তো বলা যাবে না, অটো রিক্সা বলতে পারেন, অটো রিক্সাতে করে যখন তারা যাচ্ছিল তখন দেখা যায় তাদের অটোরিকশার পাশ দিয়ে ভ্যানে করে আরও 10-12 জন ছেলেও যাচ্ছিল। মনোযোগ দিয়ে শুনবেন দর্শক কথাগুলো, আরও 10-12 জন ছেলেও যাচ্ছিল। তো সেই ছেলেগুলো যখন যাচ্ছিল, তিশা তাদেরকে দেখার পর তার উত্তেজনা কাজ করতে থাকে। মানে ওই অটোরিকশার মধ্যে আরও 2জন মহিলাও তো ছিল, তানজিলার শাশুড়ি ছিল, তানজিলার চাচি শাশুড়িও ছিল। কিন্তু তিশাকে দেখা গেল সেই ছেলেদেরকে দেখে কথা বলা শুরু করলো, বলছে ওই ওই হোয়াট দ্য ফুচকা ভাই, ফুচকা খেয়েছেন তো? খুব মজা লাগে খেতে, আমি দিন খেয়েছিলাম, গিয়েছিলাম কিছু জায়গায় ঘুরতে, তো ফুচকা খেয়েছি। এবং ফুচকা খেলে কিন্তু একটা সমস্যা হয় দর্শক, ফুচকা খেলে পরের দিন আপনার অবশ্যই ডায়রিয়া হবে, কারণ অস্বাস্থ্যকর খাবার। তো যাই হোক, তিশা ছেলেদেরকে দেখে ওই ওই এরকম করে দুটা ডাক দিল। আমি ভাবলাম কী রে ভাই, সে কি রাখাল? সে কি রাখাল বা লোক? সে কি তার গরুকে ডাকছে ওই ওই? এটা কী ডাক ভাই? একটা ছেলেদেরকে দেখে, এতগুলো ছেলে দেখে তিশা তার উত্তেজনা ধরে রাখতে পারেনি, সে ডাকাটা কী করছে, পর ওদেরকে অটোমেটিক মানে অকারণেই বলছে হালার পো হালারা। কেন ভাই? ভাই মানে খালাম্মা, তিশা আমাদের জাতীয় নানু, ওই ছেলেগুলো কি এসে আপনার পিছুয়ারাতে কামড় দিয়েছে, কামড় দিয়ে লাল করে দিয়েছে? না, দেয়নি তো। আপনার কোনো তালাতেই, নিচে তালা বলেন, দোতলা বলেন, আপনার পিছন তালা বলেন, কোনো তালাতেই কিন্তু ওরা আপনাকে কামড় বসিয়ে দেয়নি। যেহেতু কামড় বসিয়ে দেয়নি, তাদেরকে আপনার অকারণে হালার পোহালা বলার দরকার কি আছে? আপনার সামনে আপনার ছোট্ট 2-3 বছর একটা বাচ্চা মেয়ে বসা আছে, 2-3 বছর না, একটু বেশি হবে, তাবিয়া বসা আছে, তাবিয়ার সামনে আপনি এতগুলো ছেলেকে নিয়ে মজাত করছেন, হাসি তামাশা করছেন, হালার পোহালা বলছেন, এটা তো আসলে শোভা পায় না। তারপর আপনি সেই ছেলেদের দিকে ক্যামেরা তাক করে রাখছেন, তাদেরকে ভিডিও করছেন, আরও আশ্চর্যজনক বিষয় তাদের সাথে কথা বলছেন, তাদেরকে ক্যামেরা, এবং তারা আপনাকে দেখে হাই দিচ্ছে, তামাশা করছে। মানে একটা ছেলে আপনার যে তানের থেকে অল্প কিছু বয়সে বড় হবে, তাদের সাথে আপনি টাঙ্গিবাজি করছেন। এরকম ছেলেদের সাথে টাঙ্গিবাজি করা কি মানায় আপনার মতো একটা বুড়ি? আপনি নিজের বয়স দেখেছেন, আপনার বয়স কত? আপনি এরকম ছেলেদেরকে দেখে আপনার উত্তেজনা শুরু হয়ে গেছে। ভাই এত উত্তেজনা, যাই হোক এই সমস্ত কথা বলতে চাই না, যে আপনার এরকমভাবে এত নোংরামি করার কী আছে ভাই, আমি তো বুঝলাম না। এটা নিয়ে গতকালকে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছিলেন, আমি জানি, বাট দর্শক আমি জানার পরেও এটা নিয়ে আসলে ভিডিও দিইনি, কারণ গতকালকে আমার কাছে অলরেডি একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল জানানোর জন্য। যাই হোক, পরবর্তীতে চলে আসি তিশার বিষয়, বাট আরেকটা জায়গায়। সেটা কোন জায়গায়? পাপিয়ার বাসাতে, ঠিক আছে।
এখানে দেখা গিয়েছে দর্শক কিছুদিন আগের একটা ভিডিওতে তিশা পাপিয়াদের বাসায় গিয়েছিল। পাপিয়াদের বাসা মানে তো চিনেন, নাজমা আন্টির পাশের বাসায়। সেখানে গিয়ে দেখা যায় মানে ঈদের দিন আর কি, পাপিয়ার জামাই ছিল, পাপিয়ার জামাই সালামি চাচ্ছে তিশার কাছে, মজা করছে আর কি, হাসি তামাশা দুষ্টুমি করছে। তো এরকম অবস্থায় পাপিয়ার জামাই তিশাকে সালাম করতে যায় আর কি। তখন তিশা মানে তার হাত চেপে ধরে। তো তিশাকে তো জানেন, তিশা যদি কোনো পুরুষকে একবার ছোঁয়ার বা স্পর্শ করার সুযোগ পায়, সে কখনোই সেই সুযোগটাকে হাতছাড়া করে না, সুযোগটার সৎ ব্যবহার করে, এবং তিশা তাই করেছে। পাপিয়ার জামাকে যখন ধরার সুযোগ এসেছে, তিশা ঝাপটা মেরে ধরেছে। এবং আমার থাম্বনেলের মধ্যে ছবিটা আছে, দেখবেন তিশা পাপিয়ার জামার যে মানে এটাকে আমি একদম স্পষ্টভাবেই বলতে চাই, মানে যে গোপনাঙ্গ আছে, সে গোপনাঙ্গের একদম জাস্ট 1 ইঞ্চি কাছে মুখ নিয়ে চলে গেছে। আমি থাম্বনেলে ছবিটা দিয়েছি, দেখে নেবেন। মানে তিশা এত বেশি উত্তেজিত হয়ে গেছে, মানে সে ভুলেই গেছে রীতিমতো কোনো একটা পর্যায়ে গিয়ে যে সে যে পুরুষের এরকম স্পর্শকাতর অঙ্গের কাছে চলে যাচ্ছে, সে পুরুষটা আসলে তার জামাই না, সে পুরুষটা আসলে অন্য কারো জামাই। বাট তিশা এমনভাবে ওই পুরুষের স্পর্শকাতর জায়গায় চলে গিয়েছিল যেটা অকল্পনীয়। আপনারা দেখে নিতে পারেন, আমার থাম্বনেলে ছবিটা আছে দর্শক। মানে পাপিয়ার জামাইয়ের খুব স্পর্শকাতর অঙ্গের কাছাকাছি তিশা মুখ নিয়ে চলে গেছে। মানে আমি বুঝতে পারিনি তিশা আসলে কি করতে চাচ্ছিল। যদি ক্যামেরাটা অফ থাকতো বা তিশা যদি একা থাকতো, তাহলে হয়তো অন্য কিছু অঘটন ঘটে যেতে পারতো, আমি মনে করছিলাম আর কি। এখন এটা অস্বাভাবিক কিছু না ভাবাটা, কারণ তিশা যেভাবে করেছে, যে পজিশনে ছিল, এটা ওরকমই বোঝাচ্ছিল। আর সবচেয়ে বড় বিষয়, তিশার কাছ থেকে আমরা ভদ্রতার কী বা আশা করতে পারি, যে তার নিজের হাঁটু বয়সী থেকেও কম বয়সী ছেলেদেরকে দেখলে, টুনটুনির সমান ছেলেগুলোকে দেখলে তার আসলে উত্তেজনা শুরু হয়ে যায়, তার আসলে তাদেরকে দেখে তার মানে উদ্ভট টাইপের আকার ইঙ্গিত দেওয়া শুরু করে দেয়, হ্যাঁ, তাদের সাথে কথাবার্তা ইয়ার্কি শুরু করে দেয়। তাহলে এইরকম মহিলার কাছ থেকে আমরা কী আশা করতে পারি বলুন? ঠিক আছে, এরকম মহিলার কাছ থেকে কিন্তু এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। একটা জিনিসই ধরে নিতে হবে, যে সে যাকেই পাবে, যে পুরুষকে পাবে, সেখানে সে খাওয়া শুরু করে দিবে। এই জাস্ট এক কথা বলে দিলাম আর কি। শুনলে খারাপ শোনালেও এটাই বাস্তব কথা, কারণ বাস্তব কথা সবসময়তেই সবার শুনতে একটু খারাপ লাগে। যাই হোক, এখন আসি বাপ্পিকে নিয়ে খুব মজার কিছু কথা আছে। ঈদের দিন খেয়াল আছে হয়তো, বাপ্পি পারুল খালাকে তার ডাইনিং টেবিলে বসিয়ে পারুল খালাকে নিয়ে একই টেবিলে সকালবেলা সম্পূর্ণ ফিরনি খেতে বসেছিল বা সেমাই খেতে বসেছিল। তো সেই সেমাই খাওয়ার সময় বাপ্পি পারুল খালাকে মুখে তুলে সেমাই খাইয়ে দিচ্ছিল। বাহ বাহ, ভালো। তো সেই সেমাই খাওয়ানোর এক ফাঁকে বাপ্পি ভাও 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 করে কান্না করে দাও, হাউ হাউ করে। কেন কান্না করে দেয়? যদি চোখের পানি ছিল না, কান্নার কোনো আবেগ অনুভূতি ছিল না, কান্না করে দিয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য, থাম্বনেলে একটা ছবি বসানোর জন্য, যেন ভিউ ভালো হয়, এবং সেটা সে সাকসেস হয়েছে। বলছে পারুল খালাকে দেখে তার মায়ের কথা মনে পড়ছে, পারুল খালাকে সে নাকি তার মাকে সবসময়তেই ঈদের দিন এরকম সেমাই বা ফিরনি খাইয়ে দিত, এবার সে খাওয়াতে পারছে না, এই জন্য ভ্যা ভ্যা করে কান্না করছে। কুলাঙ্গার সন্তান, অপদার্থ সন্তান, নির্লজ্জ বেহেয়া। ঠিক আছে, সানি তো বলে দিয়েছিল একটা দেশি কুত্তা। আসলে আপনি তো আপনার মাকে মেরেছেন, সব থেকে সোজা একটা কথা, আপনি আপনার মাকে শেষ করেছেন দুনিয়া থেকে। একটা জীবিত থাকতে একটা মানুষকে আপনি মৃত বানিয়ে রেখেছিলেন, আপনি বাপ্পি। আপনার মা মারা যায়নি, আপনি আপনার মাকে শেষ করেছেন। আমি আপনাকে বললাম, আপনার কারণে আপনার মার আজকে এই অবস্থা হয়েছে, আপনার কারণে আপনার মা আজকে এত দ্রুত কবরবাসী হয়েছে। মাইন্ড ইট। তো বাপ্পি যেটা করেছে দর্শক, বাপ্পি ওই সময় তো খুব নাটকবাজি শুরু করলো পারুল খালাকে নিয়ে। পারুল খালাকে তার অনেক ভালোবাসা, পারুল খালাকে দেখলে তার মায়ের কথা মনে পড়ে। তো যেহেতু বাপ্পির পারুল খালাকে দেখতে মায়ের কথা মনে পড়ে, তার মানে অবশ্যই বাপ্পি পারুল খালাকে মায়ের মতোই সম্মান করবে, তাই না? আর যেহেতু বাপ্পি পারুল খালাকে তার মা মনে করছে আর কি, তাহলে সেই ক্ষেত্রে গতকালকে দেখা গিয়েছে তিশা যেহেতু এখন বর্তমানে তানজিলার শ্বশুরবাড়িতে বেড়াচ্ছে, ঘুরতে গিয়েছে, তো তিশার অবর্তমানে বাপ্পির রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে পারুল খালা। তো পারুল খালা বাপ্পির জন্য দেখা গিয়েছে বেগুন ভর্তা খুব সম্ভবত, এবং মাছ রান্না করে দিয়েছে আর কি। ঠিক আছে, মাছ আর বেগুন ভর্তা। তো বাপ্পির কাছে সেটা পছন্দ হয়নি মনে হয়। বাপ্পি বলছে পারুল খালার ডাল রান্না করে দিয়ে যায়নি, আমি পারুল খালাকে মানে চাপ দেইনি, মানে সে দ্রুত কাজ করে, আমি তাকে বিদায় করে দিয়েছি, যেহেতু সে যেতে চায় আর কি, আমি তাকে এক্সট্রা চাপ দেইনি। মানে বাপ্পি এমনভাবে কথাটা বলছে যেন পারুল খালা কোনো অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছে, তাকে ডাল রান্না করে দেয়নি বলে। এবং বাপ্পিটা যেন খুব ক্ষিপ্ত হয়েছে যে পারুল খালা তাকে ডাল রান্না করে দেয়নি। এবং দেখা গিয়েছে বাপ্পি সে খাবারগুলোকে ধরেও দেখেনি, ছুঁয়েও দেখেনি, বরং সে কী খাচ্ছে,
আগের দিনের এঁঠো খাবার যেটা তান বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে রেখে দিয়েছিল সেটা বাপ্পি ধরে ধরে খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। কিন্তু পারুল খালা সে টাটকা রান্না করে দেওয়া খাবারটা বাপ্পি মুখে দিয়েও দেখছিল না, কারণ বাপ্পি কিন্তু সবসময় রাজকীয় খাবার খেয়ে অভ্যস্ত। বাপ্পির কাছে বেগুন ভর্তা, মাছ, এগুলো বাপ্পির জিব্বাটাতেও মানে পানিটাও মানে মেটাতে পারে না, পানির স্বাদও মেটাতে পারে না। তো এই জন্য বাপ্পি খাচ্ছিলও না। তো পারুল খালাকে দেখলে না বাপ্পির মায়ের কথা মনে পড়ে। তাহলে একটা পারুল খালার মতো বৃদ্ধ মানুষ যখন তাকে বাপ্পিকে ভালোবেসে রান্না করে দিয়ে গেলো, বাপ্পি এবার এত ডিমান্ড করে কিভাবে? বাপ্পি এবারে বলে কিভাবে যে আমাকে ডালও রান্না করে দিয়েছেন, আমি চাইলেই চাপ দিতে পারতাম, আমি দিইনি। আপনার ঠ্যাকের জন্য বসে আছে। হ্যাঁ, আপনার না মার কথা মনে পড়ে পারুল খালাকে দেখলে? তাহলে পারুল খালাকে দেখলে আপনার এখন জেদ লাগে কেন? তাহলে দেখুন, ওনাকে দেখে আপনার জেদ লাগে, তাহলে আপনার মাকে দেখলে আপনার কী লাগতো কল্পনা করে দেখুন, যার সাথে আপনার বউয়ের সারাদিন ঝগড়া হতো। তার মানে আপনি তো আপনার মাকে পারলে একদম গলা চেপে ধরতেন সুযোগ থাকলে, এবং ক্যামেরার অগোচরে আপনি ধরেছেন কিনা সেটাও আমরা জানি না, কারণ আপনি যেরকম পুরুষ, আপনি যেরকম কাপুরুষ, আপনি এটা ধরতেও পারেন। আপনি তো ভালো মানুষ না, আপনি তো বাজে মানুষ, আপনি নষ্ট মানুষ। ঠিক আছে? আপনি তিশাকে যে পরিস্থিতির বিয়ে করেছেন, ওই গল্প যদি আমি বাস্তব গল্পটা সবার সামনে তুলে ধরি, আপনি কিন্তু প্যান্ট খুলে যাবে আপনার। প্যান্ট পরার মতো আপনার শক্তি আর হাতে তখন থাকবে না, প্যান্ট আস্তে করে পুচিত করে খুলে যাবে, কিন্তু লজ্জা পাবেন তখন, আমিও লজ্জা পাবো তখন। এই জন্য আমি লজ্জা দিতে চাই না, মুখটাকে বন্ধ রাখলাম। আপনিও চেষ্টা করুন এসব নাটক সিনেমা একটু বন্ধ করে দিতে, ভাল লাগছে না। এই গরমের মধ্যে অনেক গরম লাগে ভাই। এই সমস্ত নাটক সিনেমা বাদ দিন, প্রতিদিন এই সমস্ত নোংরামি করেন, নষ্টামি করেন, আর গরমের মধ্যে বসে বসে কথা বলতে হয়। বাদ দিন এই নোংরামিগুলো, এই সমস্ত নোংরামি নষ্টামি বাদ দিন। তিশার কথা বললাম, বাপ্পির কথা বললাম, এখন চলে আসে একটু সাকিবের দিকে। সাকিবের কথা বলতে হয় দর্শক, সাকিবের কথা কি বলতে হয় জানেন? সাকিবকে দেখলাম, সাকিব গতকালকে মানে তিশা যেহেতু ওদের বাসাতে আছে, সে হচ্ছে গিয়ে বাজারে গিয়েছিল সকালবেলাতে, বাজার থেকে এসে, এবং তানজিলা ওই সম্বন্ধে ভিডিও করছিল উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক। তো সাকিব ঘরে ঢুকেছে, একটা গেটের শব্দ পেয়েছে, তো তানজিলার সাথে সাথে ক্যামেরা নিয়ে সাকিবের কাছে চলে গেছে। তো সাকিব হাতে বাজারে ব্যাগ ছিল, আর আরেক হাতে তার হাতে লম্বা ললি আইসক্রিম, যেগুলো আছে ললি আইসক্রিম চিনো তো দর্শক, বাচ্চারা খায়, লম্বা লম্বা লাঠির মতো আইসক্রিম আর কি, গ্রামে 2 টাকা 5 টাকা পাওয়া যায় ললি। তো ওটা সাকিব খাচ্ছিল, একটা লাল রঙের ললি আইসক্রিম। তো ওইটা তানজিল হাতে ক্যামেরা দেখে সাকিব হতভম্ব হয়ে যায়। প্রথমত একটা দানবের মতো পেট, যে পেটে আমার বারবার দেখলে মনে হয় একটু বক্সিং খেলি। যদি মনে হয় আমি তাকে যদি আমার আসলে আমেরিকা কানাডা যাওয়ার জন্য প্লেনের টিকিট ভাড়া করতে হবে না, আমি যদি সাকিবের পেটের মধ্যে গিয়ে নিজের শরীরটাকে লাগিয়ে বলি, সাকিব ভাই একটু পেটটা দিয়ে জোরে ধাক্কা দিন, আমি জানি তার পেটে এতটুকু জোর আছে, এতটুকু গোস্ত আছে, আমাকে তার পেট দিয়ে ধাক্কা দিলে আমি কানাডা আমেরিকা চলে যাবো। কারণ আমার শরীরের যে ওজন, সাকিবের পেট দিয়ে একটা ধাক্কা দিলে আমি বাতাসে উড়ে ভেসে ভেসে চলে যেতে পারবো, আমার টিকিট কাটা লাগবে না। ঠিক আছে? তো সাকিবের সেই পেট, ফুটবল মার্কা পেট, দানবাকার যে শরীর, সেটা নিয়ে সাকিব ঘরে ঢুকে, এবং হাতের মধ্যে আবার একটা আইসক্রিম খেতে খেতে ঢুকছিল। তো সেটা দেখে যখন তানজিলা ক্যামেরা অন করে দেয়, সাকিব খুব বিরক্ত হয়, কারণ সাকিব এই আইসক্রিমটা চুরি করে খাচ্ছিল, পালিয়ে পালিয়ে খাচ্ছিল, কারণ ঘরের মধ্যে একটা বাচ্চা মানুষ ছিল, সে হচ্ছে তাবিয়া। এই জন্য তাবিয়া যেন আইসক্রিমটা না দেখে, মাত্র 5 থেকে 10 টাকার একটা আইসক্রিম তাবিয়া যেন চোখে না পড়ে, এই জন্য সাকিব পালিয়ে পালিয়ে খাচ্ছিল। ঠিক আছে? কিন্তু তানজিলা তো ক্যামেরা অন করে ফেলেছে, তার মানে এখন দেখে যাবে। তো ওই দিক থেকে আবার তাবিয়াও চলে এসেছে তানজিলার সাথে সাথে, তাবিয়াও দেখে ফেলেছে সাকিব আইসক্রিম খাচ্ছে, তখন তাবিয়া বায়না করেছে তাকেও আইসক্রিমটা দিতে, কিন্তু সাকিব দিচ্ছে না। অজুহাত কি দিচ্ছে? তোমার ঠান্ডা লাগবে, তোমার ঠান্ডা লাগবে। অথচ আমরা দেখেছি তাবিয়া যখন পাবনা থাকে, বাপ্পি তাকে দিনে দুপুরে খেলে আইসক্রিম কিনে দেয়, কোন আইসক্রিম তাবিয়া কিন্তু প্রচুর পরিমাণে খায়। ওই তখন তো তার বাবা বলে না মা তোমার ঠান্ডা লাগবে খেও না, বাপ্পি তো যখন মন চায় তার মাকে মেয়েকে আইসক্রিম কিনে দেয়। তার মানে তাবিয়ার আইসক্রিম খাওয়াটা ছোটোকাল থেকে অভ্যাস, এখানে তার কোনো সমস্যা হয় না। বাট সাকিব থেকে আইসক্রিম খেতে দিবে না, মেন সমস্যা এখানে। কারণ আইসক্রিমটা সে খাচ্ছে, সে তাবিয়াকে দিবে না, কারণ তাবিয়াকে সে ঘৃণা করে। ঠিক আছে? কেন ঘৃণা করে একটু পর প্রমাণ দিচ্ছি। তো তানজিলাও তখন তার জামাকে বুদ্ধি শিখিয়ে দিল, তুমি আইসক্রিমটা বাইরে থেকে খেয়ে আসতা, ঘরে নিয়ে আসলা কেন? চিন্তা করুন, তানজিলা বলতে পারতো তুমি যেতে এসেছই, তুমি আমার বোনটার জন্য একটা আইসক্রিম নিয়ে আসতা। কী পরে মানে আমি, যাই হোক, আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছি, কারণ আমি বলেছিলাম তানজিলা গর্ভবতী অবস্থায় আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, বললাম না। তাহলে আমি এখন তাকে একটা খারাপ কথা বললাম না, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। তানজিলা তাকে আরও শিখিয়ে দিচ্ছে, সাকিব তুমি ঘরে আইসক্রিম নিয়ে আসলা কেন, বাইরে থেকে খেয়ে আসতা। বাট তানজিলা বলতে পারতো তো, তুমি আমার বোনের জন্য তো একটা আইসক্রিম নিয়ে আসতে পারতে, নিজে খাচ্ছ ভালো কথা, আমার বোনের জন্য একটা নিয়ে আসতে, কত টাকা, 5 টাকা বা 10 টাকাই হতো, আনলে না কেন? এটা কিন্তু তানজিলা বলেনি। বোঝা গেল আসলে
পরই হয়, পর কখনো আপন হতে পারে না। যাই হোক, পরবর্তীতে তাবিয়া একটু বেশি বায়না ধরে খাওয়ার জন্য সাকিবের পিছনে পিছনে ঘুরতে থাকে, এবং সাকিব একটা পর্যায়ে দেখলাম কি তাবিয়ার হাত ধরে খুব জোরে ছুঁড়ে মেরেছে যে ওকে খেতে দিবে না, এবং তাবিয়া খুব দুঃখ পায়, একটা বাচ্চা মানুষ তো খুব দুঃখ পায়, আমার দেখেও খারাপ লেগেছে। তো তারপরে বাচ্চা মানুষ এগুলোকে উপেক্ষা করে তার আইসক্রিম খেতে মজা হচ্ছে, সে আবার সাকিবের পিছনে দুলাভাই করতে করতে যায়। তারপর সাকিব তাকে নিয়ে ঘর থেকে বের হয়। তখন তানজিলা বলে আচ্ছা থাক, ওকে একটু খেতে দাও না, একটু খেতে দাও। তারপর সাকিব কী করলো জানেন, যেহেতু খেতে দিবে, এটা তো ললি আইসক্রিম, তাকে একটু মুখে ধরতে দিতে হবে তো, কিন্তু তাবিয়াকে দেয় না মুখে ধরতে। কী করে জানেন, সাকিব নিজে তাবিয়াকে করতে বলে এবং উপর থেকে 2 ফোঁটা মানে ছিটিয়ে দেয় আর কি, যেন তাবিয়ার মুখের মধ্যে সে প্যাকেটটা না লাগে, কারণ তাবিয়ারকে ঘৃণা করে সাকিব। ভাই, এটা বাচ্চা মানুষ, এরকম বাচ্চা মানুষের মুখকে কখনো ঘৃণা করতে হয় না। হ্যাঁ, যদি আজকে তাবিয়া বড় কি হতো তাহলে আমিও বলতাম, আমিও ঘৃণা করতাম, একজন মানুষের এটো খাবার আরেকজন খেতে পারে না। ভাই, তাবিয়া বাচ্চা মানুষ, ও যদি মুখে একটা মুখও দেয়, এটা সমস্যা কি? সে তো ছোট মানুষ, তা হলেও বুঝতাম, তাবিয়া তো বাচ্চা মানুষ। সে তাবিয়াকে জাস্ট, বিশ্বাস করবেন না দর্শক, অনলি ড্রপার দিয়ে যেরকম আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই 1 ফোঁটা 2 ফোঁটা, ঠিক অনলি এরকম 2 ফোঁটা দিয়েছে, যার মধ্যে 1 ফোঁটা আবার পড়েও যায়, আর খেতে দেয় না। তখন তাবিয়া বুঝতে পেরেছে যে আসলে তাকে দিবে না। তারপর তাবিয়া সুন্দর মানে খুব দুঃখ পায়, এবং সে 2 হাত দিয়ে তার গালটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে আর কিছু বলে না, তাকে খেতে দেওয়া হয় না, মাত্র 2 ফোঁটা আইসক্রিম দেওয়া হয়। চিন্তা করুন কতটা ছোট লোকের বাচ্চা এরা, সাকিব আর সাকিবের পরিবার কতটা ছোট লোকের বাচ্চা সাকিব। আমি কোনোদিন বাচ্চা বলি না, কেন বাচ্চা বললাম জানেন? কারণ আমি বাস্তব কথা বলেছি। যার পরিবারটাই ছোট লোক, সালমা এবং তার জামাই সাকিবের বাপ মা, এরা তো ছোট লোক, তাহলে ছোট লোকের যে সন্তান সাকিব, সে তো ছোট লোকের বাচ্চাই হবে। তাহলে এটা কিন্তু অরিজিনাল কথা বলছি। সাকিব একটা ছোট লোক পরিবারের ছেলে, এটা সাকিব পরিচয় দিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। যাই হোক, এটা সাকিবের বিষয় ছিল। তিশার বিষয় বললাম, বাপ্পির বিষয় বললাম, সাকিবের বিষয় বললাম, এখন বলবো সালমার বিষয়, মানে তানজিলার শাশুড়ির বিষয়। দীর্ঘ অনেকগুলো দিন হয়েছে তানজিলার শ্বশুরবাড়ির যত দেনা পাওনা ছিল, লোন ছিল, সব কিন্তু তানজিলা এখন পরিশোধ করে দিয়েছে। এখন আর কোনো দেনা পাওনা নেই, টাকা পয়সা বাদ নেই। তানজিলার কাছ থেকে সব কিছু খাবার দাবার খাওয়া শেষ। তানজিলার কাছ থেকে এখন সবার জাস্ট যেটা বেনিফিট নেওয়া সেটা নিচ্ছে, সবাই তানজিলাকে ভোগ করছে আর কি। এখন তো অনেক কালই হয়েছে, এখন সবার জিব্বাটা বড় হয়ে গেছে। তানজিলা সবাইকে দাঁড়া করে দিয়েছে, তার শ্বশুরকে দোকান খুলে দিয়েছে, সাকিবকে একটা দোকান খুলে দিয়েছে, তানজিলা তার শাশুড়ির দেনাপানা শোধ করে দিয়েছে, তাদের বাড়িঘরের অবস্থার উন্নয়ন ঘটছে। তো এখন তাদের সব কিছুর আর্থিক উন্নয়ন ঘটে দিয়েছে তানজিলা তার নিজের ইউটিউবের ইনকামের মাধ্যমে। এখন তো তানজিলাকে দেওয়ার অবশ্যই তাদের দরকার নেই। এতদিন একটা ভেল ধরেছিল তানজিলার শাশুড়ি, এখন ধীরে ধীরে সেগুলো বের হচ্ছে। অনেকদিন হয়েছে তো, এখন আর সালমা আমার সহ্য হচ্ছে না, তানজিলার শাশুড়ির আর ভাল লাগে না। দেখা গিয়েছে তানজিলা একটু কাঁচা আম খেতে চেয়েছে, কষ, যেহেতু ছোটো আম অনেক কষ, তো সেই কষযুক্ত আম তানজিলার শাশুড়ি কেটে দিচ্ছে তানজিলাকে। আর সাকিব যখন বলেছে যেহেতু অনেক কষ, তুমি এটাকে একটু গরম পানি দিয়ে একটু জাল দিয়ে দাও, তাহলে কষগুলো বের হয়ে যাবে। তখন তানজিলার শাশুড়ি বিরক্ত হয়েছে, সাকিবের এই কথাটা বলছে, আর ধুরো, এটা লাগবে না, খালি পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে দিলেই হবে। দেখুন কথাটা সামান্য, বাট জিনিসটা যদি একটু চিন্তা করেন, তানজিলা প্রেগনেন্ট, এই অবস্থায় সে একটা আম খেতে চেয়েছে, এবং সেই আমটা কষযুক্ত, এবং সেটা অবশ্যই যদি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে দেয় তাহলে সে কষ্টটা চলে যায়, কিন্তু সেটাও সে করতে পারবে না। আবার তানজিলার জন্য গরম পানি সিদ্ধ করবে, আসছে নবাব। তানজিলার শাশুড়ির একটা অবস্থা আর কি, সে লবণ পানি দিয়ে ধুয়ে দিল, গরম পানি সিদ্ধ করে দেয়নি, কারণ সে এখন বিরক্ত, আর কত করবে, অনেক করছে তো, এখনও তার ভাল লাগছে না। কারণ কি, তেলবাজি করে যতটুকু খাবার খেয়েছে, দেনাপানো শোধ করার করেছে, দোকানপাট তৈরি করার সেটা করে নিয়েছে, সবই তো পেয়েছে এখন তানজিলাকে দিয়ে। এখন আর যা করবে এগুলো লস। তো এখন আর তানজিলার জন্য সে তার শরীরে কষ্ট দিতে চাচ্ছে না। তানজিলার জন্য যা করেছে এতদিন নিজের স্বার্থে করেছে, সেগুলো করা শেষ, এখন আর করতে চায় না। এটা হচ্ছে মূল কথা দর্শক। তো যাই হোক, দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টা, আমি আরও একটা জিনিস ইনক্লুড করতে চাই, হয়তো একটু শেষে বলছি, এটা আরও আগে বলা উচিত ছিল। সেটা হচ্ছে দর্শক, আপনারা দেখবেন আজকে বাপ্পি কিছুক্ষণ আগে প্রায় দুপুরের দিকে একটা ভিডিও দিয়েছে, মানে তো ওইখানে ভিডিওতে কিছু জিনিস দেখা গিয়েছে, মানে তিশার ভিডিওতে। তো তিশার থাম্বনেলটা দেখবেন, প্রথমত তিশা তানজিলার চাচি শাশুড়ির মাথায় রং লাগিয়ে সাদা পট্টি বেঁধেছে, এইটা বোঝানোর জন্য সে দুর্ঘটনায় আহত হয়েছে, বাপ্পি আসছে তাই। তো পরবর্তীতে বাপ্পিকে দিয়ে একটা সুন্দর ভিডিও বানাবে ভিউ ব্যবসা করার জন্য, এবং চাচি শাশুড়ি রাজি হয়ে গেছে, সুন্দর মতো ভাবে সেজে পড়ে বসে আছে। পরে বাপ্পি এসেছে। তো বাপ্পি আসার পরে সে
বাপ্পির সামনে খুব নাটক করছে, সে আহত হয়েছে দুর্ঘটনার পরে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তো বাপ্পি বুঝে গেছে, সে বলছে এটা তো রং লাগিয়েছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা তো রক্ত না, এটা তো দুষ্টুমি, মজা করা হচ্ছে। তো এটা বাপ্পি বুঝে গেছে। তো এটা ফান একটা মজার একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে তিশা আসলে তার যেন ভিউটা বেশি হয় এই চেষ্টাটাই করেছে। কিন্তু আসলে মুদ্রা কথা এটা না, মুদ্রা কথা অন্য কোনো জায়গায়। যখন চাচি শাশুড়ি অভিনয় করছিল, এই অভিনয়ের ফাঁকে সে বাপ্পিকে খুব সুন্দরভাবে আটসাট করে জড়িয়ে ধরেছে। আমার থাম্বনেলের ছবিটা দেখবেন, এবং জড়িয়ে ধরার পরিমাণটা কীরকম জানেন? চাচি শাশুড়ির যে বুকের পোর্শনটা, আপনারা জানেন মেয়েদের স্পর্শকাতর রঙের মধ্যে প্রথম যে অঙ্গটা পড়ে, সেই বুকের পোর্শন দিয়ে চাচি শাশুড়ি বাপ্পিকে একদম জড়িয়ে ধরেছে তার হাতটাকে। আমি আসলে নিজেও লজ্জা পাচ্ছিলাম যে আসলে একটা নারী কিভাবে করে একটা পরপুরুষকে তার নিজের বুকের স্পর্শটা দিতে পারে। এটা আসলে আমার কাছে খুবই নোংরা লেগেছে, আপনারা ছবিতে স্পষ্টভাবে দেখতে পারবেন। শুধু তাই না, এই ঘটনার পরে আবার তার 1 মিনিট পর আবার বাপ্পির কাঁধের মধ্যে মাথা দিয়ে তানজিলের চাচি শাশুড়ি তার বুকটা আবার বাপ্পির হাতের মধ্যে জড়িয়ে ধরেছে। মানে বাপ্পিকে সে তার বারবার তার বুকের স্পর্শ দিচ্ছে। এটা আসলে আমার কাছে খুবই নোংরা লেগেছে, খুবই নোংরা লেগেছে। দর্শক, এটা আসলে একটা মহিলা পারে কি না আমি জানি না, আপনারা দেখবেন আমার থাম্বনেলে সেই ছবিটা আছে। আর যারা লাইভ দেখতে চান তারা তিশার ভিডিওতে গেলে আজকে দেখতে পারবেন। এগুলো কিন্তু নোংরামি, মানে একদম নিম্ন পর্যায়ের নোংরামি, আসলে এর থেকে নোংরামি আর হতে পারে না। ঠিক আছে, তো এরপরে আরও কিছু ঘটনা আছে। এই ঘটনার লাইন ধরেই তিশা হচ্ছে গিয়ে যখন এই অভিনয়গুলো সাজাচ্ছিল, তখন তানজিলা চাচি শাশুড়ি রান্না করছিল, মাথায় পট্টি বাঁধা ছিল অভিনয় করার জন্য। তো তখন তিশা আর কি খোঁচা দিতে বলছিল, এগুলো সব বিআইনের জন্য, তাই না? বিআইনের জন্য, বিআইনকে তো খুশি করতে হবে। বিআইন একটা প্রেমিকা যা করে, প্রেমিকা যদি খুশি করতে, তাহলে আপনি বিআইনও তো কত খুশি করতে হবে প্রেমিকার মতো। মানে তিশা আসলে ইনডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছে তানজিলা যে চাচি শাশুড়ি, সে বাপ্পির সাথে প্রেম করতে চায়। এর জন্য দেখবেন তিশা কেন তাহলে চাচি শাশুড়ির সামনে প্রেমিকা শব্দের উচ্চারণ করবে। তিশা প্রেমিকা শব্দের উচ্চারণ করার মানে তিশা বুঝতে পারছে তানজিলের চাচি শাশুড়ির মনে বাপ্পি কিনে একটা সফট কর্নার আছে, একটা প্রেম প্রেম সম্পর্ক জাগ্রত হচ্ছে, এটা তিশা বুঝতে পারছে। এবং তানজিলের চাচি শাশুড়ি মুচকি মুচকি হাসে। সেগুলো কিন্তু একটা নোংরা, একটা খারাপ সম্পর্কের রূপ নিচ্ছে। আরও মজার বিষয় কি জানেন? বাপ্পি যখন তানজিলের চাচি শাশুড়ির সামনে এসেছে, সে আবার তখন তার নিজের ক্যামেরা অন করে সবার সামনে বলছে যে আমার আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে, আমার সাথে যে দুষ্টুমি করে মজা করে আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। ভালো লাগবে না কেন? একটা পরনারীর বুকের স্পর্শ যখন একটা পুরুষ পাচ্ছে, তার তো ভালো লাগবেই স্বভাবতই, এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক ম্যাটার। তো বাপ্পির এটা খুব মজা লাগছে, এটা বাপ্পি প্রকাশ শেষ বলেই দিয়েছে। এখন আপনারা মনে করতে পারেন তিশা এত কিছু দেখে তিশার কীভাবে সহ্য হচ্ছে। ভাই, ওর সহ্য হবে না কেন? কারণ তিশা নিজেও তো এরকম। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, এই যে ভ্যানের মধ্যে এতগুলো ছেলে ছিল, ওদেরকে দেখে তিশার যে উত্তেজনা বেয়ে পড়ছিল, কারণ তিশারও পরপুরুষের স্পর্শ পেতে ভালো লাগে। যেমন আরভির সাথে তিশার সম্পর্ক আপনারা সবাই জানেন, তিশাও পরপুরুষে আসক্ত। এই জন্য বাপ্পি যখন পরনারীর প্রতি এরকম ঢুলে ঢুলে পড়ে, বাপ্পি পরনারীর প্রতি তার আসক্তি প্রকাশ করে, তিশার কিছু মনে হয় না। কারণ তিশাও চায় বাপ্পিও পরনারীর সাথে সম্পর্ক করুক, আমিও পরপুরুষের সাথে সম্পর্ক করি, আমার কোনো যায় আসে না। ইট ডাজন্ট বিগ ডিল ফ্রম মি। এটা তিশার জন্য কিছুই না, কারণ তিশাও চায় পরপুরুষ, বাপ্পিও চায় পরনারী। তাদের শুধুমাত্র এখন একটা নামে মাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় আছে, এছাড়া তাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে দর্শক, তারা এরকম নাম, পুরুষ এবং মহিলা এতটা খারাপ, এতটা জঘন্য, এতটা নিম্ন পর্যায়ে। আপনারা আমার থাম্বনেলের ছবিটাও দেখতে পারেন, আর চাইলে ডিটেলস দেখার জন্য তিশার ভিডিওটা অন করেও দেখতে পারেন যে বাপ্পির কথাটা, তানজিলা চাচি শাশুড়িকে তিশা কীভাবে বলছে প্রেমিকা হওয়ার কথাটা, তারপরে বাপ্পির তানজিলা চাচি শাশুড়ি কীভাবে করে তার বুকের স্পর্শ দিচ্ছে বাপ্পিকে কয়েকবার করে, এগুলো সব কিছু দেখতে পারেন। আমি জানি আপনারা নিজেরাও লজ্জা পাবেন আসলে। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো আমার আসলে বলার মানে প্রয়োজন ছিল, আমি মনে করি। এই সমস্ত ইনফরমেশান আজকে আমার দেওয়ার জন্য আমার আজকে ভিডিওটা ছিল। আশা করি দর্শক প্রত্যেকটি ইনফরমেশান দিতে পেরেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এবং আমি আবারও বলছি দর্শক, আমি গতকালকের ভিডিওটা নিয়ে অনেক বেশি আসলে বলতে পারেন দর্শক চিন্তিত। আমার গতকালকের ভিডিওটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা যেন বেশি মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটা একটু করে দেবেন। কারণ গতকালকের ভিডিওটা বাপ্পি তিশার মুখোশ উন্মোচনের জন্য আমি মনে করি যথেষ্ট। সো এই জায়গাতে আমাকে একটু হেল্প করবেন, এই এতটুকুই যা দর্শক। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। তার বেশি কথা বাড়ছে না দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।